এক বড় বিচিত্র জগৎ। সেই ছোটবেলা থেকে দৌড়ে চলেছি। কখনো স্কুলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হওয়ার দৌড়, বাবা মাকে গর্বিত করার দৌড়, কৈশোরের প্রথম প্রেমে গোলাপ দেওয়ার জন্য দৌড়, প্রথমবার মন ভাঙলে চোখের জল লুকিয়ে দৌড়, স্কুল পেরিয়ে কলেজের দৌড়, তারপর জীবিকার খোঁজে দৌড়, কখনো ব্যর্থতার তাড়া খেয়ে, কখনো বা সমাজের উপহাসের ভয়ে দৌড়, দায়িত্বের ভারে ভবিষ্যৎ সুরক্ষিত করার দৌড়, পরিবারের হাসি ফোটাতে দৌড়, সন্তানের স্বপ্ন পূরণের জন্য দৌড়। দৌড়াতে দৌড়াতে কখন যেন বার্ধক্যের দৌড়গড়ায় এসে দাঁড়ায়। আশেপাশে তাকিয়ে দেখি নিঃসঙ্গ হয়ে গেছি। তখন ভাবি, আচ্ছা দৌড়েছিলাম কিসের আশায়? So, welcome to another episode of Bong Boitok Weekly, our podcast series. আজকে আমাদের আলোচ্য বিষয় মেন্টাল হেলথ অফ মেন। মেন কেন? বিকজ ইটস আওয়ার চয়েস? নো, বিকজ ইট ইজ লেস ডিসকাসড। কারণ আমরা যতটা মেন্টাল হেলথ ইস্যু নিয়ে ডিসকাস করি, অবভিয়াসলি আমরা জেন্ডার নিউট্রাল ভাবে অনেক ডিসকাস করি, ডিসকাশনের মধ্যে থাকে, খুবই চর্চিত একটি বিষয় এটি। কিন্তু আমাদের মনে হয় সামহাউ বিং অলসো পার্ট অফ দ্য মেন কমিউনিটি, উই স্টিল আর। সো আমাদের মনে হয় যে আমাদের অর্থাৎ পুরুষদের মেন্টাল হেলথ নিয়ে ডিসকাশন ওপেনলি খুব একটা হয় না। এখন চেঞ্জ হচ্ছে, সময় অনেকটা ওপেন আপ হয়েছে লোকজন এই কনসেপ্টটার প্রতি। মেন্টাল হেলথ ইটসেলফ আমাদের দেশের বিভিন্ন অংশে এখনো ট্যাবুর মতো রয়ে গেছে। আমরা মেন্টাল হেলথকে অ্যাড্রেস করতে চাই না। আমাদের কিছু মানসিক সমস্যা হলে, আমরা মানসিক অবসাদগ্রস্ত হলে আমরা কোনো ডাক্তারের সাথে কনসাল্ট করতে চাই না, কোনো সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্টের সাথে কনসাল্ট করতে চাই না। কখনো সেটা লোকলজ্জার ভয়ে, কখনো সেটা পারিবারিক চাপ, পরিস্থিতি, সামাজিক চাপ, যাই কারণ থেকে থাকুক না কেন, আমরা অ্যাভয়েড করি জিনিসটাকে, আমরা এড়িয়ে চলার চেষ্টা করি। তো পুরুষদের মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা করার মেন উদ্দেশ্য এটাই যে আমাদের এই বিষয়টি বহুলভাবে আলোচিত নয় এবং তথাকথিতভাবে বলতে গেলে খুবই উপেক্ষিত একটি বিষয়। তো আমরা চেষ্টা করব আজকে এই আলোচনার মাধ্যমে যাতে আমরা একটা পুরুষ তার জন্ম থেকে শুরু করে মৃত্যু অবধি যে অধ্যায়গুলো দিয়ে যায় জীবনের, প্রত্যেকটি অধ্যায়ে যে টাইপের চ্যালেঞ্জেস সে ফেস করে এবং তার সংক্রান্ত যে মানসিক পরিস্থিতির সম্মুখীন সে হয়, সেই জিনিসগুলোকে তুলে ধরতে এবং সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করতে। হতেই পারে যে আমরা অনেক পয়েন্ট বলবো বা অনেক পয়েন্ট মিস করব, বাট আমরা ট্রাই করব একটা ওভারঅল সাম্যক ধারণা তৈরি করার জন্য এই জিনিসটার। 7 জনের মধ্যে একজন পুরুষ মানুষ সে কিন্তু ডিপ্রেসড ইন্ডিয়াতে, এবং সেই ডিপ্রেশনের হারটা যদি তুই বছর বছর দেখিস তাহলে 2021 18% ছিল, 2022 সেটা এসে গেছিল প্রায় 23%-এর মতো। এটা 5% রাইজ, যেখানে 140 কোটির জনসংখ্যা, সেখানে এটা কিন্তু হিউজ নাম্বার। প্রথমত আমরা দেখি যে পুরুষ হয়ে যদি আমরা জন্মগ্রহণ করেছি, তো আমাদের সোশিও কালচারাল যে বলয়টি রয়েছে, প্যারেন্টিং হোক, আমাদের সামাজিক পরিস্থিতি হোক, চারপাশের কিছু নিয়ম বা কিছু নিয়মাবলী বা কিছু নর্মস আমরা যাকে বলি, সেই জিনিসগুলো অলওয়েজ একটা পুরুষকে কেন্দ্র করে থাকে। তো সেইগুলো কোথাও গিয়ে বিভিন্ন বয়সান্তরে, বিভিন্ন জীবনের বিভিন্ন অধ্যায়ে আমাদের ওপর বারবার রিইনফোর্সড হতে থাকে, বারবার আমাদের ওপর প্রযোজিত হতে থাকে এবং
আমরা অ্যাজ এ হোল তারই প্রোডাক্ট হিসাবে রিয়াক্ট করি। আমি বিশ্বাস করতে পছন্দ করি বা আমি বিশ্বাস করি একজন পুরুষের মানসিক বিষাদ নিয়ে ডিসকাশনের জায়গাটা অনেক লিমিটেড কম্পেয়ার্ড টু একজন মহিলা বা আদার জেন্ডার্স। রিসেন্টলি মেন্স ডে গেল, যেটা নিয়ে কেউ কোনোভাবে ইন্টারেস্টেড ছিল না, এবং কোনো মার্কেটিং এজেন্সি সো কল্ড যারা বিভিন্ন ওমেন্স ডে সেল দেয়, কেউ কিছু দেয়নি। মেন্স মেন্টাল হেলথ নিয়ে তুই প্রথম কখন শুনেছিস? যতদিন না আমি বেশ কিছুটা বড় হয়ে গেছি, মানে হয়তো ইউনিভার্সিটিতে পড়ছি, সেই সময় প্রথম হয়তো এক দুবার ব্যাপারটা নিয়ে শুনেছি, কিন্তু কোনো আইডিয়া ছিল না। এবং সত্যি কথা বলতে গেলে ছোটর থেকে এমন মেন্টাল কন্ডিশনিং এ আমরা তৈরি হই, বড় হয়ে উঠি, যে কোনোদিন যে মেন্টাল হেলথ খুব একটা ইম্পর্টেন্ট জিনিস সেটাই কোনোদিন কেউ বুঝিয়ে দেয় বা কেউ কোনোদিন বলেনি। আমরা ভেবেছি হ্যাঁ আচ্ছা, তো দুঃখ হয়, কষ্ট হয়, আমরা ছেলে তো আমাদেরকে তো একটু রাফ টাফ হতে হবে, শক্তপোক্ত হতে হবে। তো আমার যখন নিজের ফ্যামিলি এবং সেখানেও শেখানো হয়েছে যে আমি একটা শিল্ডের মতো, তো ফর দ্য মোস্ট অফ আওয়ার লাইফস আমরা কখনোই এই জিনিসটা নিয়ে না জেনেছি, না আমাদেরকে এসে কেউ বলেছে। আমরা যে সামাজিক নর্মস গুলি রয়েছে আমরা সেগুলিকেই মেনে চলার চেষ্টা করেছি, এবং আমরা চেষ্টা করেছি অলওয়েজ যেটি একটি পুরুষের সংজ্ঞা রয়েছে, একটি পুরুষের অবয়ব যেটি তৈরি করে রাখা হয়, একটি আদর্শ পুরুষ কাকে বলা হবে, সেটাই কোনোভাবে ঠুকে পিটে নিজেকে ওখানে ফিট করার জন্য। একটা পুরুষের জীবনের বিভিন্ন ধাপ থাকে। সে একসময় একটি বাড়ির ছেলে হয়, দেন এসে সে সে কারুর প্রেমিক হয়, দেন এসে সে কারুর স্বামী হতে পারে, কারুর বাবা হতে পারে, তো দাদু হতে পারে। তো একটা পুরুষ যে ছোট থেকে বুড়ো বয়স অবধি, মরে যাওয়ার আগে অবধি বিভিন্ন রোল তাকে পালন করতে হয়, এবং এটা সিমিলারলি মহিলাদের ক্ষেত্রেও সত্যি। বাট আজ আমাদের আলোচনার বিষয় যেহেতু পুরুষ, তো আমরা নিজেদেরকে লিমিটেড রাখছি পুরুষের আলোচনার। বিভিন্ন সময়ে বিভিন্ন রোলগুলি পালন করতে করতে হয়তো কোথাও গিয়ে একজন পুরুষ নিজেকে, নিজের অস্তিত্বকে বুঝতে বা নিজের ব্যক্তিত্বকে বুঝে উঠতে অনেকটা দেরি করে ফেলে, এবং অ্যাজ এ বাই প্রোডাক্ট তার যে মেন্টাল হেলথ উপেক্ষা করে থাকে। পুরুষের লাইফ সাইকেলে আমরা ব্রডলি 5টা স্টেজে ডিসকাস করব। এক হচ্ছে শৈশব, যেটা আমাদের 12 বছর বয়স অবধি আমরা মেনে চলছি। 13 to 19, যেটা আমরা টিনেজ বলি ইংরেজিতে, বা বাংলায় বলি কৈশোর বা কিশোর অবস্থা। আর 20 থেকে 40, যেটা যৌবন। আর মধ্য বয়স, যেটা 40 থেকে 60, এবং বার্ধক্য, যেটা 60-এর বেশি বয়সের। তো এই 5টা স্টেজে ভেঙে আমরা চেষ্টা করব আজকে খোঁজার যে কোন বয়সে কি টাইপের মেন্টাল হেলথ ইস্যুস ম্যাক্সিমাম অকার করে, সেটার পিছনে কারণ কি, আর সেটার সম্ভাব্য সলিউশন কি হতে পারে। এবার উই আর নো এক্সপার্ট, আমরা কেউ বিশেষজ্ঞ নই এই জিনিসটার। আমরা যেটুকু সাধারণ জ্ঞান আমরা সেটুকুই শেয়ার করতে পারি, যে জ্ঞানটা খুব সহজে ইন্টারনেটের যুগে উপলব্ধ, সেই জ্ঞানটুকুই আমরা শেয়ার করছি। শুরু হয় আমাদের যেখানে জার্নিটা, সেটা হচ্ছে আমাদের শৈশব থেকে, এবং যেটা আমাদেরকে বলা হয় যে আমাদের অনেকাংশেই আমরা যে ব্যক্তিত্বটি হতে চলেছি বড় হয়ে, তা শেপ করার পিছনে বা তাকে তার কারিগর হিসাবে শৈশবের একটি বহুত বড় ভূমিকা আমরা জানি রয়ে যায়। এবং আজকের দিনে গিয়ে আপনি সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট যার কাছেই যান, আপনি যদি সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে আপনি যদি আপনার মেন্টাল হেলথের ইস্যু ডিসকাস করেন, আপনার অনেক এমন সিমটমস বা অনেক এমন ইস্যুস থাকবে যেগুলো আপনার কোনো না কোনোভাবে চাইল্ডহুড ট্রমা দিয়ে ইনডিউসড হয়েছে। আপনি বুঝতেও পারেননি কিভাবে আপনি সেটার জন্য নিজের ব্যক্তিত্বকে চেঞ্জ করে নিয়েছেন। শৈশবের যদি আমরা গিয়ে শৈশবের খাতা উল্টে দেখি, তাহলে আমরা প্রত্যেকেই হয়তো এরকম কিছু কিছু জিনিস খুঁজে পাবো। শৈশবের একটা বড় দিক হচ্ছে যে একটা 5 বছর, 6 বছর, 7 বছর, আমি বলবো 10 বছর অব্দিও একটা ছেলে আর মেয়ের মধ্যে মেন্টাল স্ট্রাকচারের খুব একটা ডিফারেন্স থাকে না। তুই দেখবি এই বিভেদটা সব জায়গায় আছে। তুই তোর বাবাকে কিছু একটা বলতে গেলি যে বাবা আমার এটা ভালো লাগছে না, এরকম এরকম হলো, বলে, না বি এ ম্যান ফার্স্টে। একটা বাচ্চাকে ওইভাবেই পড়ানো, বড় 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 করা হয় যে ছেলেকে আর কি, যেহেতু এখানে ছেলে মেয়ে না। হ্যাঁ, তো
যে ওইভাবে বড় করা হয় যে তুমি আগে ম্যান আপ করো, তুমি ইউ হ্যাভ টু বি আ ম্যান। হ্যাঁ, এরকম ফালতু কথাবার্তা বলার কোনো প্রয়োজন নেই। দুঃখ কান্নাকাটি এই জায়গাগুলো কোনো প্রয়োজন নেই। মানে এইখান থেকে গোলমালটা স্টার্ট হয়। সেই জন্যই কথাটা বললাম। ধর কোনো একটা জিনিস চাই, ঠিক আছে, এবার সে তোকে আবদার করলো, তুই একটা মুখের উপর বুঝিয়ে দিলে, "এই, তুই তো ছেলে, তোর এটা কেন চাই, তোর তো এটা দরকার নেই। হ্যাঁ, আস্তে আস্তে পাবি সবকিছু, আস্তে আস্তে বড় হয়ে পাবি।" তো এটা একটা রাগ ধর তৈরি হলো। তো এইভাবেই আস্তে আস্তে এই রাগগুলো থেকে ট্রমা তৈরি হতে শুরু করে। মানে এখন যেটা রাগ, যেটা তোর না পাওয়া ওই ছোট একদম বাচ্চা বয়সে, যখন তুই খুব সফট, বেসিক্যালি মেন্টালি খুব সফট থাকিস, তো সেইখান থেকে তুই যখন বড় হবি আস্তে আস্তে, তো সেই জায়গাটায় দেখা যায় যে ওই রাগটাই একটা তোর দাগ কেটে গেছে। কাউরির বাবা কাউকে কোনো একটা জিনিস যে সবসময় দিতে পারবে সেটা তো কথাই না। না আমার মা বাবা দিতে পেরেছে, না কাউরির মা বাবা দিতে পেরেছে, ফর দ্য ম্যাটার অফ ফ্যাক্ট। কিন্তু আমরা যেভাবে কনভারসেশন করছি বা যে কিউজ গুলো দিচ্ছি বাচ্চাকে, একটা সেই শেপিং এজ যেটাকে আমরা বলি, যেখানে পার্সোনালিটিটা তার সবে তৈরি হচ্ছে, তার যে ব্যক্তিত্বটা সেটা সবে তৈরি হওয়া শুরু হয়েছে, এবং সেই জায়গায় আমাদের ছোট থেকে ছোট স্টেপস একটা বড় আকার ধারণ করতে পারে ফিউচার। অ্যানিম্যাল মুভিটা যদি অনেকেই দেখে থাকবে, অবভিয়াসলি খুব পপুলার মুভি। তো ওখানে যে ড্যাডি ইস্যুস ছিল রণবীর কাপুরের, যেটার কথা বলা হয়েছে, রণবীর কাপুরের ইন জেনারেলও ড্যাডি ইস্যুস ছিল ঋষি কাপুরের সাথে, বাট আমি বলছি, তো শৈশবে এরকম অনেকগুলো জিনিস হয় যে জিনিসগুলো আমাদের মনে দাগ কেটে যায়, এবং সব সময় যে সেটা আমাদের মা বাবারা চেয়ে বা জানতে বা ইচ্ছাকৃত ভাবে করে এমনটাও না। তারাও একটা এমন সমাজের অংশ যে সমাজটা এই একই প্রথা, একই রীতিনীতিকে বংশ পরম্পরায় জেনারেশন আফটার জেনারেশন কন্টিনিউ করে আসছে। তো সেক্ষেত্রে এসে তারা, মানে ওই একটা কথা রয়েছে না যে দে ডিডন্ট নো এনি বেটার, তো তাদের কাছেও খুবই লিমিটেড জ্ঞান ছিল, এবং সেইটুকু জ্ঞান দিয়ে তারা যতটা সম্ভব চেষ্টা করে যে তাদের ছেলে হোক মেয়ে হোক তাদেরকে বেস্ট চাইল্ডহুড বা বেস্ট মানে আপব্রিঙ্গিং দেওয়ার জন্য। এটার থেকেও আমার মনে হয় একটা বেটার উদাহরণ হচ্ছে যে, যেটা তুই ফার্স্টে বললি, যখন ফার্স্ট আমরা কখনো, ছেলেরা বেশি রিলেট করতে পারবে, যে আমাদের ফিজিক্যালি চোট লাগুক, মন খারাপ লাগুক, কি আমরা কোনোভাবে দুঃখ ফিল করে এসে যখন কাঁদি বাড়িতে বা স্কুলে বুলি হওয়ার জন্য, এটা একটা খুব আহ, মানে এই মাইনর এজের মধ্যে বুলিং জিনিসটা খুব বেশি ফেস করতে হয় একজনকে। এবং বিশেষত এই জিনিসটা যখন আমরা বাড়িতে এসে বলি, আমাদেরকে একটা খুব বহুল প্রচলিত লাইন রয়েছে যে জিনিসটা শুনতে হয় যে, ছেলে হয়ে কাঁদছিস কি জন্য? ছেলে হয়েছিস মানে তোমার সাথে যদি কিছু খারাপ হয়, তো তুমি উল্টে তার সাথে খারাপ করো, দ্যাট ইজ জাস্টিফাইড, উই ক্যান স্টিল আর কি তার জন্য হয়তো একটু বকাঝকা করব, বাট সেটা তাও কাঁদার থেকে ওপরের লেভেলে থাকে। কাঁদা ইজ ভেরি ফেমিনিন বলে আমরা মানি, আমরা কাঁদাটাকে একটা নারীত্বের প্রতীক মানি। নারীত্বের প্রতীক যদিও কান্না নয়, নারী অনেক, যাই হোক, সেটা সেই ডিসকাশন আমি পরে করব কখনো, বাট আমরা কাঁদাটাকে কাপুরুষতা বলে মনে করি আর কি। তো এবার এই যে সাটেল কিউটা আমাদেরকে দিয়ে দেওয়া হলো যে আচ্ছা কাঁদা মানে তাহলে কিছু প্রবলেমেটিক, তাহলে আমরা সেই জিনিসটাকে অ্যাভয়েড করার যথাসম্ভব চেষ্টা করি, যাতে আমরা যে কোনো কন্ডিশন, বাজে থেকে বাজে, ভালো থেকে ভালো, আমরা যাতে কোনোভাবে নিজেদের চোখে জল না আনতে হয় আমাদেরকে, আমরা টিয়ার আপ কিছুতেই করব না। আমরা দরকার হলে গিয়ে জিম করে নিতে পারি, আমরা দরকার হলে গিয়ে বিয়ার খেয়ে নেবো, হুইস্কি খেয়ে নেবো, দরকার হলে বাইক নিয়ে 120 স্পিডে বেরিয়ে চলে যাব, কিন্তু আমরা কাঁদবো না, ফর শিওর আর কি। তো এই যে জিনিসটার শুরু, এই সাইকেলটার শুরু আমার মনে হয় আমাদের শৈশব থেকেই শুরু হয়ে যায় এই জিনিসটা। আরেকটা খুব ভালো উদাহরণ একটা হচ্ছে স্কুলের মধ্যে বুলিং ব্যাপারটা, বা আহ, বিভিন্ন সার্কেলের মধ্যে, ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ না কেউ বুলি হতে থাকে, তো সেই জিনিসটা তাকে খুব গভীরভাবে এফেক্ট করে। সেই জিনিসটাও সামহাও গিয়ে তার একটা ব্যক্তিত্ব গঠনে ভূমিকা নেয়, এবং একটা কোনো ট্রেট সে ওই জিনিসটার ভিত্তিতে তৈরি করে নেয় নিজের ব্যক্তিত্বের মধ্যে। কেউ ফর এক্সাম্পল মোটা ছিল, যেটা খুব সহজ একটা এক্সাম্পল মোটা হওয়ার জন্য, আমি নিজের ছোটবেলায় খুব মোটা ছিলাম, আমাকে অনেক বুলি হতে হয়েছে মোটা থাকার জন্য।
আমি তখন জানতাম না বুলি মানেটা কি, তো সেই জন্য হয়তো আমার কোনো এফেক্ট সেরকম হয়নি। যাই হোক, বাট আমি পরে রোগাও হয়েছি, যেটার একটা রিজন হিসাবে। এখন না, এখন আমি আবার মোটা, বাট তখন হয়েছে, এখন তো আমার যায় আসে না জিনিসটায়। কিন্তু সেই সেই যে এফেক্টটা, এটা মোটা, রোগা, লম্বা, বেঁটে, কালো, ফর্সা, এই জিনিসগুলো সামহাউ একটা বডি আইডেন্টিটিকে খুব জোরালো এফেক্ট দেয়। যেখানে যদি কারোর সাথে শৈশবে এরকম কিছু ঘটনা হয়ে থাকে যেখানে তার অ্যাপিয়ারেন্সের জন্য, তার যে ফিজিক্যাল স্ট্রাকচার রিলেটেড কোনো কিছুর জন্য, সেটা তার ফেসিয়াল বিউটি হোক, তার বডিলি স্ট্রাকচার হোক, তার হাইট হোক, তার ওয়েট হোক, কোনো কিছুর জন্য যদি তাকে বুলি হতে হয়েছে বা তাকে নিয়ে খুব ব্যঙ্গ বিদ্রুপ করা হয়েছে, তাহলে সেটা কোথাও না কোথাও গিয়ে তার বডি আইডেন্টিটিকে এফেক্ট করে, এবং সে সেটাকে মেকআপ করার জন্য অনেক অন্য কিছু জিনিস ডেভেলপ করতে পারে। তো এটা আমি যেহেতু নিজের এক্সাম্পল আমার কাছে রয়েছে, এবারে আমি একভাবে ট্যাকেল করেছি, অনেকে অন্যভাবে ট্যাকেল করবে। তো সবারই ট্যাকেল করার পদ্ধতিটা আলাদা আলাদা, বাট নানদালেস এফেক্ট সবাইকেই করে, এটাই আমি বলতে চাইছি। হ্যাঁ, কেউ খুব মেন্টালি স্ট্রং হলো, তার প্রচন্ড সাপোর্টিভ পরিবার আছে, মানে একটা খুবই হেলদি অ্যান্ড প্রসপারাস সাপোর্টিভ এনভায়রনমেন্ট থেকে আসছে একজন কেউ বেরিয়ে, তার ক্ষেত্রে হয়তো সেই এফোর্টটা কম থাকবে। কারোর কাছে প্রচন্ডই প্রিভিলেজ আছে, প্রিভিলেজ মানে আমি এখানে ইকোনমিক প্রিভিলেজের কথা বলছি না, সেটা তো একটা ইকোনমিক প্রিভিলেজ তো বটেই, একটা খুব বড় ফ্যাক্টর তো ওটা পালন করেই, ওটা তো একটা খুব বড় ফ্যাক্টর বটেই, কিন্তু ওটা ছাড়া আরো বাকি যে প্রিভিলেজেস গুলো হয়, সেই প্রিভিলেজেস গুলো কোথাও না কোথাও এটাও ডিসাইড করতে সাহায্য করে যে আমি মেন্টালি কতটা স্ট্রং। আমাদেরকে যতটা এফেক্ট করেছে আমাদের সময়ে বোথ ওয়ার্কিং প্যারেন্টস, যারা দুজনেই কর্মরত, এবং এমন কর্মসংস্থানে কর্মরত যেখানে ওয়ার্কিং আওয়ার্স এতটাই বেশি, যারা বাচ্চাকে সময় দিতে পারছে না, এই সিনারিওটা অনেক কম ছিল। যত দিন গেছে এই সিনারিওটাও বাড়ছে। তাই এখন বাচ্চারা প্রপার সময়ই পায় না নিজেদের মা বাবাদের কাছ থেকে। এবং আমাদেরকে মাথায় রাখতে হবে, যখন বাচ্চারা ক্লাস 5-6 মানে 10-12 বছর এই 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 এজটা রিচ করছে, তখন তাদের আস্তে আস্তে পিউবার্টিটাও মানে স্টার্ট হচ্ছে আর কি। এবার পিউবার্টি যখন হিট করে, আমরা ফার্স্ট ইনফ্লাক্স অফ হরমোনস যখন আমাদের মাথার মধ্যে ছেয়ে যায়, বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা, কল্পনা, এই সকল জিনিসগুলো আমরা করা শুরু করি। এটা এমন একটা এজ, তো এই সময় আমি বিশ্বাস করি যদি মা বাবার বা গার্জেনের অ্যাক্টিভ ইনভলভমেন্ট না থাকে এবং ডেলি কমিউনিকেশন, প্রপার কনভারসেশন না থাকে তার ছেলের সাথে, দেন এটার জন্য এমন কিছু স্টেপসও সেই ছেলে গ্রহণ করতে পারে যেটা গিয়ে পরে তাদেরকে আফসোস করতে হবে। আর এবারে যদি এর পরের স্টেপটাই আসতে হয়, যে ম্যাক্সিমাম যে এজটা ডিপ্রেশনের শিকার হয় কৈশোর অবস্থা বা কিশোর বয়স, যেটা আমরা বলি টিনেজ, 13 to 19। টিনেজ হচ্ছে আমার মনে হয় সব থেকে বেশি জটিল। এই সময়টা প্রচন্ড টার্বুলেন্ট চাই, মানে খুব আগোছালো হয়ে যায় মানুষ এই সময়টায়। প্রথম দিকে 13-14 অব্দি হয় না, তো আফটার 15 প্রচন্ড রকম ভাবে হয়। তো ফার্স্টেই যেটা তোর ব্যাপার ধর, এই বয়সটা কি তোকে প্যারেন্টসরা 90% ক্ষেত্রে, অন্তত আমাদের বাঙালি বাড়িতে তো এটা হয়ই, যে কে একটু বড় ভাবে ট্রিট করতে শুরু কর। এবার ধর কোনো একটা ছোটখাটো জিনিস নিয়েও তুই কিছু বলতে গেলি, ধর তুই একটা খুব লাজুক একটা ছেলে যে মানে হয়তো, বা যেটা দোকানে ভিড় দেখলে পিছিয়ে যাস, হ্যাঁ ভয় লাগে, মানে কিভাবে কি যাবো, এটা করবো, এটা লজ্জা লাগছে করতে। তো দেখবি তখন রেসপন্সটা আসে ঘরের লোকে, যা চুড়ি পরে বসতে। ঠিক আছে, এবার তোর কি হলো, তোর ফিল হলো যে হ্যাঁ আমি তো একটা লুজার, তাহলে আমার আইডেন্টিটি কি, আমি কেন পাচ্ছি না। ঠিক আছে, তো এটা তোকে কেউ শিখিয়ে দিচ্ছে না, তোকে শিখিয়ে দেওয়া উচিত যে হ্যাঁ আরে আমারও এরকম হতো, কোনো ব্যাপার নয়, গিয়ে তুই দোকানের ভিড়ের মধ্যে ঢুকলেও এমন নয় যে তুই হারিয়ে যাবি না। তো বেসিক্যালি আমার মনে হয় প্রথম যে হারিয়ে যাওয়ার অনুভূতিটা, যে এত ভিড়ের মধ্যে আমার আমার পরিচয় কি, হারিয়ে যাওয়া, এটা ওই ওই টিনেজ থেকে আসতে শুরু করে। এই যে কমপ্লেক্স সময়টা এখান থেকে আসতে শুরু করে, যে ভাই আমি এবার কি করব। তারপরে তো ধর আর একটু বড় হলেই চালু হলো র্যাট রেস, হ্যাঁ এই তোর পড়াশোনার জন্য। এখন তো কিন্ডার গার্ডেন থেকেই শুরু হয়ে যায়। সেটা হচ্ছে আমাদের একাডেমিক কম্পিটিশন। স্কুলে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে হবে,
একটা সময় অব্দি স্কুলে লিমিটেড ছিল, এখন ছেলে সাঁতারে স্কুলে যায়, সাঁতারেও তাকে ফার্স্ট হতে হবে, গানে স্কুলে গেলে গানেও তাকে ফার্স্ট হতে হবে, নাচ শিখলে নাচেও তাকে ফার্স্ট হতে হবে, ক্রিকেট খেললে তাকে স্টেট লেভেল ইন্ডিয়া খেলতে হবে, জেই মেন্সেও র্যাঙ্ক আনতে হবে। তো এখন কম্পিটিশনটা মানে মাল্টিপল ফ্রন্টসে চলছে, এবং অনেক মানে রেসপন্সিবিলিটি একটা বাচ্চার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয় ছোট থেকেই, যে তার মা বাবার সব অপূর্ণ স্বপ্ন, তার মা বাবার না কামাতে পারা 1 কোটি টাকা সব তার ছেলে তাকে কামিয়ে এনে দেবে, তার মা বাবার না পাওয়া খ্যাতি তার ছেলে তাকে কামিয়ে এনে দেবে, তার মা বাবার না কিনতে পারা ফ্ল্যাটটা তার ছেলে থেকে কিনে এনে দেবে, তার না বাবার না ঘুরতে যেতে পারার আকাঙ্ক্ষাটা তার ছেলে তাকে পূর্ণ করে এনে দেবে। কারণ তারা ইনভেস্ট করেছে ছেলের পিছনে। ছেলে অ্যাজ ইফ একটা মিউচুয়াল ফান্ড, যেটা বাজারের থেকে বেশি রিটার্ন আমাকে দেবে, কম্পিটিশনের থেকে বেশি রিটার্ন আমাকে দেবে। তো এটা শুরু হয় শৈশব থেকে, শৈশবে তো এটা থাকেই, কিশোর অবস্থায় এটা আরো অনেক বেশি দেখতে পাই আমরা। মানে যত এজ বাড়ে এবং আমাদের বোর্ড এক্সামের সময় আসে, আমাদের হায়ার সেকেন্ডারি এক্সামের সময় আসে, এবং জীবনের বড় বড় পরীক্ষাগুলোর সময় আসে। যেগুলো প্রথম বর্গীয় শহর আছে, যেমন টায়ার 1 সিটি গুলোতে এগুলো হয়। একটু গ্রামের সাইডে হয়তো এই টিনেজের এই সময়টাতেই 7-8 থেকে স্টার্ট হলো যে হ্যাঁ আমাকে এটা করতে হবে। প্রথমেই তোকে দুটো অপশন দেবে, তুই ডাক্তার না ইঞ্জিনিয়ার। অবভিয়াসলি তুই আর্টস পড়লে তুই পড়াশোনায় ভালো নস, তুই কমার্স পড়লে তুই পড়াশোনায় ভালো নস। কেউ তোকে বলবেই না যে এগুলো করলেও তুই যদি খুব ভালো হোস অনেক কিছু করা যায়। অমর্ত্য সেন তো পড়েনি ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি বা যাই হোক, তো সেগুলো কেউ বলবে না। যাই হোক, হয়তো কিছুটা সত্যি কথা বলতে গেলে এখনকার সময় দেখা যাচ্ছে সুযোগও অনেক কমে গেছে হয়তো অন্যান্য জায়গায়, বাট সেটা সব জায়গাতেই, সায়েন্সেও সুযোগ কম। তো সেটাকে ব্যালেন্স করার জন্য ইঞ্জিনিয়াররাও সেম আর কি লেবার চকের মতো ইঞ্জিনিয়ার চকে গিয়ে বসছে। বাট যাই হোক, তো হ্যাঁ সেটা একটা আলাদা ডিসকাশন, ওটাই যাচ্ছি না আজকে। হ্যাঁ হ্যাঁ, তুই বাকি হ্যাঁ বল। হ্যাঁ, তো ওখান থেকে কি হচ্ছে যে তুই ধর প্রথম তোর বোর্ড পরীক্ষা হলো, সেখান থেকে তুই 10th-এর পরীক্ষা দিচ্ছিস। সে সময় একটা কুকুরের মতো তোকে সবাই তাড়িয়ে বেড়াচ্ছে, তুই কিছু খেলতে যেতে চাইছিস তো কেউ খেলতে যেতে দিচ্ছে না, ঠিক আছে? তো এই যেন এটাই জীবনের শেষ পরীক্ষা এরকম ভাবে তোকে ট্রিট করা হলো যে তুই ভাই একটা ভালো নাম্বার পেলি। তো সেই নাম্বারটা হয়তো তোর বাবা মা বা সমাজ বা তোর বাবা মার যারা কম্পিটিশন তাদের এক্সপেকটেশন লেভেলের থেকে একটু কম। ধর তোকে পেতে হবে 90, তুই পেলি 89, তোকে পেতে হবে 100, তুই পেলি 99, সেখানে কিন্তু তোকে তো ব্লেমই দেওয়া হবে। এবং এইটা একটা অদ্ভুত প্যাটার্ন যদি লক্ষ্য করিস, ছেলেদের ক্ষেত্রে এগুলো বেশি হয়। কারণ রিজনটা কি, যে বলা হবে যে দেখ তুই তো ছেলে, ঠিক আছে, তোকে কিন্তু রোজগার করতে হবে, তোকে কিন্তু ভালো কলেজে যেতে হবে, ভালো স্কুলে পড়তে হবে, ভালো অ্যাডমিশন নিতে হবে, নাহলে কিন্তু হবে না। ছেলেদের কোনো ফেল করার জায়গা থাকে না, ছেলেদের ফেল করার কোনো স্কোপই নেই। ওটা তো ওই একটা মিমস যেটা চলে আর কি, যে মেয়েদের লাস্ট অপশন হিসাবে একটা বিয়ে বাড়ি দেখানো হয়, আর ছেলেদের লাস্ট অপশন হিসাবে সুশান্ত সিং রাজপুতের ছবি। যাই হোক, হ্যাঁ, তো যাই হোক, তো সেটা হলো। তো তুই এবারে কি হবে, তুই ধর ভাবছিস যে আমিও তো পরিশ্রম করলাম, তাহলে আমার কেন হলো না, আমি কেন যে ওই ওই থ্রেশহোল্ডটা 90টা বা 100টা পেলাম না কেন? আমিও চেষ্টা করেছিলাম। তো তুই তখন কি একটা আবার এগেন সেই ছোটবেলায় তোকে যখন চুরি করতে বলা হয়, যখন তুই হারিয়ে গেছে তোর আইডেন্টিটিটা, তুই যখন নিজেকে ব্লেম করছিলি সেরকম সেম ভাবে আবার তুই নিজেকে ব্লেম করা চালু। এটা আমি দেখেছি, মানে এটা আমি জানি ডিসক্রিমিনেশন এটা বলা ঠিক হবে কিনা, কিন্তু একটা মেয়ে ধর করলে ধর কেঁদে ফেললো, তাকে কিন্তু তার বাবা মা দেখা যায় অনেকটা সাপোর্ট দেয়, মানসিক ভাবে একটা পাশে আছি এটা বোঝানোর চেষ্টা করে। ছেলেকে সেটা করা হয় না সাধারণত, কারণ জানি হয়তো মার্দ কো দর্দ নেই হতা। তো হচ্ছে ছেলেরা কষ্ট পাবে না, ছেলে বিয়েই হবে, ওকে আরো বেশি মেন্টাল টর্চার করো তাহলে আরো শক্ত হবে ও, আরো ভালো করবে পরে। আমাদের সামহাও আপব্রিঙ্গিং বা ছেলেদেরকে বড় করে তোলার পিছনে একটা খুব সাইকোলজি আমরা বারংবার বারংবার দেখতে পেতে থাকি। সেটা হচ্ছে যে ওকে আমরা যদি না মারি, ওকে সমাজ মারবে, তো সমাজের মার খাওয়ার যাতে ও উপযুক্ত হয়ে যায়, তোকে মেরে মেরে শক্ত করে দেওয়া আর কি, ঠিক আছে? তো আমি এখানে মারা মানে আমি লিটারাল সেন্সে ফিজিক্যালি মারার কথা বলছি না, আমি ইন জেনারেল বলছি। মানে সব টাইপের ইমোশনাল আউটকামকে আটকে দেওয়া এবং এটা কঠোর বা দৃঢ় একটা ব্যক্তিত্ব তৈরি করানোর চেষ্টা করা হয়, যেটা যাতে কি না তারা চায় যে সমাজ তাদেরকে যাতে বাইরের যে বহির জগৎ রয়েছে সেখানে গিয়ে যাতে তারা
অন্যের দ্বারা যদি কখনো আক্রান্ত হয় বা অত্যাচারিত হয়, তাহলে সে যেন ভেঙে না পড়ে। একটা গল্প আছে দেখবি যে বলছে একটা কলসি রেখেছে, দিয়ে দেখা যাচ্ছে মালিক কলসিটা রেখে বলে এটা ভাঙলে তোকে 20টা চাবুক মারা হবে, দিয়ে 20টা চাবুক মেরে দিল। বলছে কেন মালিক, আমি এখন কলসিটা তো রয়েছে, ভাঙেনি। তো বলছে যে তুই যদি ভেঙে দিস তারপরে 20টা চাবুক মেরে আর কি লাভ, তাই আগের থেকে মেরে দিলাম, তোকে তো মারটা খেতে হবে। মোট কথা তাকে সিজেন্ড করে দেওয়া হয় বা তাকে আর কি কন্ডিশন করে দেওয়া হয় যে মানে বাড়িতেই তুই এতটা অপমান লাঞ্ছনা আর সহ্য করে নে যে বাইরে গিয়ে সেটা তোর কিছু মনেই না হয়। কারণ তোকে বড় হয়ে অফিসেও যেতে হবে, সেখানেও তুই বসের কাছে লাঞ্ছনা খাবি। তুই কখনো প্রেমিক হিসাবেও যদি প্রত্যাখ্যান হয়, তাহলে সেখানেও তুই লাঞ্ছনা খাবি, সেখানে রিজেকশন খাবি, সেখানেও তোকে হতে পারে। তুই কম্পিটিশনে যখন হারবি, তুই সেটা একাডেমিক কম্পিটিশন হোক, পরের দিকে গিয়ে কেরিয়ারে কম্পিটিশন হোক, সেখানেও তুই লাঞ্ছনার শিকার হবি। তো সব লাঞ্ছনা যেহেতু শিকার হবি, তাহলে রাদার দেন কি আমি শৈশব, কিশোর এই সময়টা তোকে ভালো স্টেটে রাখবো, ভালো কন্ডিশনে রাখবো, আমরা ডিসাইড করি যে না, যেহেতু এবং টু সাম হোয়াট এক্সটেন্ট আমি মানে এটা বুঝতে পারি, আমি এটার পিছনের লজিকটাও বুঝতে পারি। এটাই ব্যাপার, আমি আমি এখন একটা এমন বয়সে দাঁড়িয়ে আছি যেখানে আমি ছেলে এবং বাবা দুটোরই মনোভাব বুঝতে পারছি আর কি। তো সেটার রিজন সামহাউ কি, যে আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে কাট থ্রোট কম্পিটিশন, যেখানে কেউ কাউকে এক পা জায়গা ছেড়ে দেয় না। লোকাল বাসে ছেড়ে দেয় না তো মানে বাকি জায়গায় দূরেরই কথা। তো এই কম্পিটিশনের মার্কেটে কেউ চায় না তাদের ছেলে বা তাদের সন্তান পিছিয়ে থাকুক, পিছিয়ে পড়ুক, কি হারিয়ে যাক। তো এই জন্য তারা অলওয়েজ একটা চেষ্টা করতে থাকে অ্যাক্টিভলি যে আমি এমন কিভাবে কন্ডিশনিং করতে পারি আমার ছেলের, যাতে কঠিন থেকে কঠিনতম সিচুয়েশন চলে আসুক, সে কোনোভাবে তার ব্রেকডাউন না হয়। এটা করবার চক্করে যেটা হয় যে তাকে আগেই ব্রেকডাউন করে দেওয়া হয় এবং তার মধ্যে মেন্টাল ইস্যু আমি তার মধ্যে আগের থেকেই ডেভেলপ করে দিচ্ছি। আমি সেই বীজগুলো মানসিক অবসাদের আমি আগের থেকেই তার মনের মধ্যে বপন করে দিচ্ছি। এবার তুই সিজন হতে চালু হলি যে তুই সিজন হচ্ছিস ওরকম অত্যাচারগুলোর মধ্যে দিয়ে, তার মধ্যে এবার ইন্ট্রোডাকশন হবে মাধ্যমিকের পর, 10th মাধ্যমিকের পর +2, 11, 12। সেই সময় কি হবে না হয় কলেজে যেতে হবে, ভালো কলেজে যেতে হবে, এবং ভালো কলেজ একদম সেই করণ জোহরের সিনেমার মতো তোকে একটা স্বপ্ন বিক্রি করবে। স্বপ্নটা কে বিক্রি করবে? ব্যবসায়ীরা। বিভিন্ন যে এডুকেশন চ্যানেল গুলো আছে, বিভিন্ন যে এডুকেশন কোম্পানি গুলো আছে যারা কোচিং দিচ্ছে, তারা একটা তোকে স্বপ্ন বিক্রি করবে যে ভাই এই কলেজে গেলে, এই আইআইটি তে গেলে, এমস এ গেলে, এই এনআইটি তে গেলি, বা এই তুই একটা ভালো কলেজ যাদবপুরে গেলি, তাহলে তোর কি হবে যে এইরকম তোর লাইফটা হবে, লাইফ চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তুই এত টাকার প্যাকেজ পাচ্ছিস, বা তুই ডাক্তার হয়ে বেরালে তুই সার্জন, তোকে সবাই ভগবান মনে করবে। একটা ভুল স্বপ্ন তোকে দেখিয়ে দেওয়া হলো যে ভাই হ্যাঁ, তুই +2 এর পর যদি এরকম একটা জায়গায় চলে যাস তাহলে তুই তোর জীবন সেট। এবারে কি হয়, আবার সেখানে খারাপ দিকটাকে কেউ বললো না তোকে যে ভাই হ্যাঁ, তুই যদি ফেল করিস ওখানে যেতে, তাহলে তোর মানসিক অবসাদটা কোন পর্যায়ে যাবে। কারণ তোকে তো, তুই একটা বাচ্চা ছেলে, তোকে একটা স্বপ্ন বিক্রি করা হয়েছে, এবং সেই স্বপ্নটা যদি ভেঙে যায়, তো সেই 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 সময়ে তোর আর কিছুই ভালো লাগবে না, তুই সবকিছু না, হারাবি, তাই না? তো সেটারই হ্যাঁ, কোপ আপ মেকানিজম হিসাবে অনেকে ড্রিঙ্কিং শুরু করে, স্মোকিং শুরু করে, আরো বিভিন্ন যে বাজে অ্যাডিকশন রয়েছে সেই জিনিসগুলোর সঙ্গে তারা পরিচিত হতে শুরু করে। যারা ধর ওই কলেজে চলেও গেছে, এবারে ধর ওই কলেজটায় চলে গেছে, এই বয়সেই তো গেল, ফার্স্ট ইয়ারে গেল, গিয়ে দেখলো যা বলা হয়েছে, যা স্বপ্ন বিক্রি করা হয়েছে, একদম তা নয়, এগুলো ফালতু কলেজই। তো সেখানে কিন্তু তারা সেটা আর বলতে পারছে না, তাহলে ভেতরে ভেতরে একটা অসন্তুষ্টি তৈরি হচ্ছে যে আমি এত পরিশ্রম করলাম এইটার জন্য। তো বাইরে সত্যি কথাটা বলতে পারছে না, সে বারবার ফিরে আসছে, দেখছে, যখন সবাই জিজ্ঞেস করছে হ্যাঁ দারুণ দারুণ, সে আবার সে স্বপ্নটা বিক্রি করছে সবাইকে, মিথ্যা স্বপ্ন। কারণ সে ভাবছে যে আমি যদি বলে দিই যে আমি যেটাই গেছি সেটা খারাপ, তাহলে তো আমার ইমেজটা নষ্ট হয়ে যাবে, আমি তো পড়াশোনায় ভালো ছিলাম, আর আমার কথা কেউ বিশ্বাস করবে, লোকে বলবে যে আমিই ভুল হয়তো।
তো সেই জায়গাটা এসে আবার মিসগাইড হচ্ছে। তুই যেটা বললি ওটাকেই ফার্দার যদি এক্সটেন্ড করি, এই জন্য এক্সটেন্ড করছি কারণ এখানে আমাদের একটা হিউজ নাম্বার অফ আত্মহত্যা যেগুলো হয় আমাদের দেশের মধ্যে, সেটার অনেকটা অংশ থাকে হচ্ছে স্টুডেন্টস। এবং তাদের মেন আত্মহত্যার রিজনটা কি থাকে, যে আমি কোনো একটা কম্পিটিটিভ এক্সামে, বি ইট জেই, এআই ট্রিপল ই, এইমস, নিট, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, যা কিছু কম্পিটিটিভ এক্সাম থাকে, ঠিক আছে, আদারওয়াইজ আর কি অন্যান্য যা এক্সামস হয়, পরের দিকে গিয়ে ইউপিএসসি, এসএসসি, সিজিএল, সব কিছুই। তো এই এই যে কম্পিটিটিভ এক্সাম গুলো, এগুলোর একটা ইন্ডাস্ট্রি রয়েছে, কোচিং ইন্ডাস্ট্রি আমরা যেটাকে বলি, সেটার একটা পীঠস্থান হচ্ছে কোটা। তো আমরা এই টিনেজ বয়সে একটা ছেলে বা মেয়ের কাঁধে এমন কিছু স্বপ্ন চাপিয়ে পাঠাই তাদেরকে কোচিং করার জন্য, বা তাদের কোচিং এর জন্য আমরা টাকা ইনভেস্ট করি, এটা বলে যে আমরা উই ডু রিয়েলাইজ কি আমরা জানি কতটা কস্টলি আজকের দিনে কোচিং, বাট আমরা কোনোভাবে এটা চাই না যে এই কোচিংটা না পাওয়ার জন্য সে টপ লেভেল শিক্ষাটার থেকে বঞ্চিত থাকুক। এবং সে টপ লেভেল শিক্ষা কেন পাক, যাতে আমরা মানে যাতে এটা সুনিশ্চিত হয় যে সে একটা খুব বড় মাইনের চাকরি পাবে এবং সে জীবনে তাতে প্রতিষ্ঠিত হয়ে যাবে। আলটিমেট উদ্দেশ্য সবার এটাই থাকে যে জীবনে প্রতিষ্ঠিত হতে হবে। তো এবার প্রতিষ্ঠিত হওয়ার আমরা মনে মনে যে ডেফিনেশনটা অলরেডি ভেবে রেখেছি, বেসিক্যালি এবং স্পেশালি নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত শ্রেণীর থেকে বা নিম্নবিত্ত শ্রেণীর থেকেও যারা উঠে এসছে, তাদের কাছে আর্থিক অবস্থাটা অলওয়েজ একটা ইস্যু ছিল। তো তাদের ওই আর্থিক অবস্থার উন্নতির জন্য তারা একটাই স্কোপ দেখতে পায়, একটাই রাস্তা দেখতে পায়, ওয়ে আউট দেখতে পায় বা দেখতে পেতো এখনো অবধি। এখন হয়তো অবস্থা কিছুটা হলেও চেঞ্জ হচ্ছে, জানি না। সেটা হচ্ছে উচ্চ শিক্ষা বা এই এই লেভেলের শিক্ষা, যেখানে আমি আইআইটি চলে গেলাম, আমি এনআইটি চলে গেলাম, আমি এইমস চলে গেলাম, আমি কোথাও ডাক্তারি পড়তে গেলাম সরকারি মেডিকেল কলেজে, যেটা আমাকে একটা নিশ্চয়তা দেবে যে আমি একটা বড় মাইনের চাকরি পাবো, বা আমি একটা এমন কাজ করব যাতে আমি বোথ ফিনান্সিয়ালি এবং সোশ্যালি খুব ওয়েল এস্টাবলিশড হয়ে যাব। আজকে যদি কেউ কোনো বিয়ে বাড়িতে যায়, তাহলে আলোচনা হয় হচ্ছে যে কার ছেলে কোন কলেজে পড়ে, কার ছেলে মাধ্যমিকে কত পেয়েছে, কার ছেলে উচ্চ মাধ্যমিকে কত পেয়েছে, যদি ছেলে তারপরে গিয়ে চাকরি করে তো কোথায় চাকরি করে, মাইনে কত, বিয়ে হয়েছে কিনা, বউ কি করে, ফ্ল্যাট কোথায় কিনেছে, গাড়ি কোথায়, যাই হোক, কম্প্যারিজন এর ফর্মটা চেঞ্জ হয়, কম্প্যারিজনটা শেষ হয় না, ওটা চলতে থাকে। সিমিলার ওয়েতে এই টিনেজ সময়ে যেটা মেন এই র্যাট রেসের প্রভাব, সেটা পড়ে গিয়ে হচ্ছে এই কোচিং গুলো, যেখানে প্রচন্ড আমাদেরকে হাইলি ইন্টেন্সিভ এবং খুব কম্পিটিটিভ সার্কামস্টেন্সেস এর মধ্যে থাকতে হয়। যতগুলো বাচ্চা পড়ছে, যতগুলো ছেলে মেয়ে পড়ছে ওই ব্যাচটার মধ্যে, সবারই মা বাবার স্বপ্ন যে তার ছেলে মেয়ে টপ মোস্ট র্যাঙ্ক করবে, আইআইটি যাবে, এনআইটি যাবে, হোয়াট এভার। কেউই এটা ভেবে পাঠায় না যে আমার ছেলে মেয়ে পারবে না, বা না পারলে কি, হোয়াট ইজ প্ল্যান বি, এটা অনেকের কাছেই নেই। তো এমন একটা সিনারিও আমরা তৈরি করে দিই সারাক্ষণ মাথার মধ্যে এটা বলে বলে যে না বাবু তোকে পড়তে পাঠিয়েছি, দেখ আমাদের যা জমি জমা ছিল সব বিক্রি করে দিয়েছি, আমরা সব টাকা লাগিয়ে দিয়েছি তোর শিক্ষার পিছনে, যাতে তুই শিক্ষিত হয়ে বড় চাকরি পেতে পারিস, এবং একদম আমাদেরকে যা যা জীবনে লাঞ্ছনা অবহেলা সহ্য করতে হয়েছে সেই সবকিছুর জবাব আমি তোকে দিয়ে দিতে চাই, যে তুই বড় হবি, তুই এমন কিছু একটা করে দেখাবি যাতে সব আত্মীয় স্বজন সবাই যা আছে, পরিজন আছে, বন্ধু বান্ধব, প্রতিবেশী, সবাই যাতে চুপ হয়ে যায় একদম। এই যে চুপ করিয়ে দেওয়া আর কি, যে আমি এমন কিছু করে দেখাবো সবাইকে চুপ করিয়ে দেবো। চুপ তো হয়ে যায় তারা, বাট চুপ হয়ে যায় অন্য কারণে, যখন জানতে পারে যে তার লাশ উদ্ধার হয়েছে সিলিং ফ্যানে ঝোলা অবস্থায়। এবার এই যে জিনিসটা, এই টক্সিসিটিটা আমরা তৈরি করে রেখেছি যে ইদার দিস অর নাথিং,
মানে আমাদের কাছে সাকসেসের পরিভাষাই এটা তৈরি হয়ে গেছে, যেটার বলি হতে হয় আমাদের একটা খুব বড় সংখ্যক স্টুডেন্টদেরকে বছরের পর বছর, যারা গিয়ে এই প্রত্যেকবার এই র্যাট রেসে অংশগ্রহণ করে, প্রত্যেকবার এই টক্সিক এনভায়রনমেন্টের মধ্যে, হাইলি কম্পিটিটিভ ইন্টেন্সিভ একটা এনভায়রনমেন্টের মধ্যে থাকে, এবং তার উপরে ফ্যামিলির, মা বাবার প্রেসার, পিয়ার প্রেসার, সমাজের প্রেসার, সেগুলো বার্ডেন করে দেয় তাকে, এবং সে কোনো পথ না খুঁজে পেয়ে সে ডিসকাস করে উঠতে পারে না এই জিনিসটা, সে তার আউটবাসটাও হয়তো কোথাও গিয়ে আটকে যায়। সে যখন ফোন করে রাত্রেবেলায় এটা বলার জন্য যে না আমার কান্না পাচ্ছে, আমি পাচ্ছি না এখানে থাকতে, আমি পারবো না করতে, আমার দ্বারা হবে না আইআইটি, আমি কি করব, বলে যে না করতেই তোকে হবে, উপায় নেই কোনো, আমরা লাগিয়ে দিয়েছি সবকিছু আমাদের যা পয়সা ছিল, ইদার দিস অর নাথিং। তো এরকম একটা কন্ডিশন তৈরি করে দেওয়া হয়, সেখান থেকে এসে তারা মরে যাওয়াটাকে বেশি প্রেফারেবল মনে করে রাদার দেন এই কম্পিটিশনে টিকে থাকে। হ্যাঁ, একটা একটা জিনিস তুই ভেবে দেখ, যে এই সময় কেউ তোকে বোঝায় না, যে তোকে খালি বলা হয় যে তুই একটা জিনিস বুঝতে পারছিস না, মানে তুই বারবার প্র্যাকটিস করলেই বুঝতে পেরে যাবি। এটা হয় না। হুম। সবাই সব জিনিস বুঝতে পারে না, সবাইকার ব্রেনের ক্যাপাসিটি বা থট প্রসেস, নিউরনের কানেকশন একরকম নয়। ইভেন এটা সায়েন্সে এক্সপ্লেন করে যে সবাই সব জিনিসটা বুঝতে পারে না। কেউ ক্যালকুলাসটা বুঝতে পারে না। আই থিঙ্ক আইনস্টাইন ওয়াজ নট গুড অ্যাট ক্যালকুলাস, তার মানে কি সে বোকা ছিল না? তো হুম। মানে এই জিনিস তো কেউ বলেন, তোকে বলা হয় যে প্র্যাকটিস কর, প্র্যাকটিস করলে সব হয়ে যাবে। এবার ধর একটা ছেলে প্র্যাকটিস করছে, প্র্যাকটিস করে যখন পাচ্ছে না, তখন সে কি আগেন আবার ভাবলো যে হেই আমি তাহলে মূর্খ, আমি পাচ্ছি না। ঠিক আছে, এই যে হেরে যাওয়ার ব্যাপারটা, আর এটা একটা অদ্ভুত ভাবে মানে 90% ক্ষেত্রে এই যে এক্সপেকটেশনের চাপটা, এটা ছেলেদের ক্ষেত্রে কিন্তু স্কিউড, মানে ছেলেদের দিকেই পুরো ঝুঁকে যায় এই 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 প্রবলেম গুলো। একটা মেয়ে যদি বলে বলে না ঠিক আছে, চলো তুমি পাচ্ছ না, কোনো অসুবিধা নেই, তুমি অন্য কিছু করবো, এবং সেটাকে অ্যাপ্রিসিয়েটও করা হয়। যদি বা মেয়েরা যে প্রবলেম গুলো পরবর্তীকালে ফেস করে, তাহলে সেটা একটা আলাদা ইস্যু অল টুগেদার। বাট এই ধরনের যে চাপ দেওয়া ফালতু ফালতু, যে না চেষ্টা কর তুইও পারবি, তো এই ব্যাপারগুলো ছেলেদের ক্ষেত্রে খুব বেশি প্রকট। এবং এর সাথে সাথে আরেকটা ট্যানজেন্ট, যেটাও শৈশবের শেষাংশ থেকে এখন হয়তো আরো আগের বয়স থেকেই শুরু হয়ে যায়, সেটা হচ্ছে আমাদের যেটা প্রেম বল, লাভ বল, এই কানেকশন বল, এই জিনিসটা মানে আমরা ফার্স্ট যখন আমরা এই অ্যাট্রাকশনটা ফিল করি অপোজিট জেন্ডারের প্রতি, টিনেজে এসে হোক, যখন আমাদের পিউবার্টি হিট করে তখন, সেই সময়ও আমাদের কাছে প্রপার নলেজ থাকে না, আমাদের এই জিনিসটা ডিসকাস করার, বলার কেউ থাকে না যে হোয়াট ইজ রাইট, হোয়াট ইজ নট রাইট, হোয়াট শুড উই ডু, এই জিনিসগুলো। সেক্স এডুকেশন তো এমনিতেই নেই, বাট এই জিনিসগুলোও আমরা ঘরে কখনো বসে ডিসকাস করতে পারি না আমাদের মা বাবার সাথে হোক, এমনি আত্মীয় স্বজনের সাথে। আমাদের মেইন যারা আমাদের অ্যাডভাইজার, তারা কারা? তারা আমাদের বন্ধুরা, যারা নিজেরাও জানে না। তো আমরা বেসিক্যালি একজন নশিখিয়া আর একজন নশিখিয়াকে অ্যাডভাইস দিচ্ছে কি করা উচিত কি করা উচিত না। তো এবং তো স্বাভাবিক, সেটার ফলস্বরূপ আমরা অনেক কিছু ডিজাস্ট্রাস জিনিসপত্র করে থাকি এই বয়সে এসে, যেগুলো গিয়ে পরে আমাদের রিগ্রেটের কারণ হয়, কখনো কখনো আমাদের সাথে সাথে অন্যের রিগ্রেটের কারণ হয়। ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার এক্সপোজার এত বেড়ে গেছে সবার কাছে, শৈশব অবস্থাতে, কিশোর অবস্থাতে, যে তারা এই জিনিসগুলোকে অলরেডি অনেক আগের থেকে অ্যাডাপ্ট করা স্টার্ট করছে, এবং তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কনসেপ্ট, রিলেশনশিপ, লিভ ইন, হ্যানা ত্যানা, এই টার্মগুলো চতুর্দিকে শুনতে থাকছে, এবং সেই জিনিসগুলোর রিলেটেড তারা ভ্লগস দেখছে ইউটিউবে এসে, অমুকের তমুকের, সেখানে তারা যে জিনিসগুলো দেখতে পাচ্ছে সেই জিনিসগুলোর সাথে নিজেদের লাইফকে মেলাবার চেষ্টা করছে, এবং যদি কোনো ক্ষেত্রে সেরকম হচ্ছে না, তাহলে তারা সেখানে ফ্রাস্ট্রেটেড হচ্ছে, কোথাও গিয়ে বিষাদগ্রস্ত হচ্ছে। রিজেকশন যখন প্রথমবার পাচ্ছে সে কোনো তার লাভ ইন্টারেস্টের কাছ থেকে, সেই রিজেকশনটাকে কি করে হ্যান্ডেল করবে সেটা তার কাছে কোনো কোপিং মেকানিজম নেই। সে ইনফেরিয়ার ফিল করছে, কারণ তার পিয়ার গ্রুপে, তার ফ্রেন্ড গ্রুপে যদি একটা কেউ কাপেল হয়ে গেছে, কোনো একজন ছেলে যদি একজন মেয়ের সাথে সম্পর্কে চলে গেছে, সম্পর্ক তো না হয় তখন কি বা ডেফিনেশন দেবো, বাট যাই হোক তারা যেটাকে বলেছে সম্পর্ক, তো সেটাই চলে গেছে, বাকিরা অলওয়েজ
মানে ফিল করছে যে দে আর ইনফেরিয়ার, এবং প্রত্যেক ফ্রেন্ডস গ্রুপে এরকম না এরকম একটা কেউ থাকবে সবার আগে যে রিলেশনশিপে যায়, এবং সবার আগে যার গার্লফ্রেন্ড হয়ে যায় একটা, এবং বাকিরা অলওয়েজ আর কি তার সাথে তার কাছে মানে তাকে ওই সুপারম্যান সিনড্রোমের মতো এরকম হাত তুলে দিতে থাকে আর কি, যে ভাই হোয়াট ইজ দ্য সিক্রেট আর কি, ঠিক আছে। এবং সে সিক্রেটের নামে যা খুশি বিক্রি করছে, ঠিক আছে, কারণ সে নিজেও জানে না যে এটা কি জিনিস আর কি, কারণ নো ওয়ান নোজ। তো এবং এটা একটা খুবই ভালনারেবল এজ এই জিনিসটার জন্য। তো আমরা জানি বহু স্কুল জীবনে প্রেম থাকে, এবং স্কুলের প্রেম বহু সময় পরিণতি পায়ও, বহু সময় পায় না, ম্যাক্সিমাম সময়ই পায় না। তো এটা কারণ আমাদের ব্রেনটা সেই মুহূর্তে একটা হরমোনাল চেঞ্জেস এর থ্রু দিয়ে যাচ্ছে, আমরা অ্যাকচুয়ালি লজিক্যালি আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করার সময়ই পাইনি জিনিসটা সম্বন্ধে, আমাদের কাছে কোনো আইডিয়া নেই, আমাদের কাছে এডুকেশন নেই। আমাদের মেয়ে এডুকেশন মুভিজ সোশ্যাল মিডিয়া যেগুলো আমাদেরকে এগুলোর নামে যা খুশি তাই বিক্রি করেছে। তো এই জায়গা থেকেও আমরা একটা খুব অবসাদের জায়গায় পৌঁছাই যখন আমরা ইদার কম্পিটিশনের জন্য বা রিজেকশনের জন্য, সেটা বোথ আমি বলছি, বোথ ইন লাভ লাইফ অ্যান্ড ইন একাডেমিক্স। এবার ছেলেদের ক্ষেত্রে আরেকটা মেন প্রবলেমই হচ্ছে এটা পুরুষদের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে একটা মেয়ের যদি কিছু মেন্টাল হেলথ রিলেটেড ইস্যু হয়, আরেকটা মেয়ের সাথে সে ডিসকাস করতে পারে, মহিলারা একে অপরের সাথে ডিসকাস করে, পুরুষেরা কখনো একে অপরের সাথে ডিসকাস করতে পারবে না নিজেদের মেন্টাল হেলথ রিলেটেড ইস্যু। তো এটার এটার কারণ ওটাই, কারণ আমরা প্রত্যেকেই কন্ডিশনড হয়ে রয়েছি এরকম ভাবে যে আমরা যদি কিছু মেন্টাল ব্রেকডাউন বা মেন্টাল হেলথ রিলেটেড ইস্যুর কথা বলি নিজেদের আমাদের বন্ধু মহলে, তাহলে আমাদেরকে বলা হবে একটাই সলিউশন, যে এই হচ্ছে ওল্ড মঙ্কের বোতল, এক গ্লাসে ঢাল, খেয়ে নে, সর্টেড। তো এর বাইরে ছেলেরা আজ অব্দি মেন্টাল হেলথের কিছু সলিউশন দিতে পারে না। এবার এটাই হচ্ছে প্রবলেম, যে ইদার দে থিঙ্ক ইট ডাজন্ট এক্সিস্ট আনটিল অ্যান্ড আনলেস ইট হ্যাপেন্স টু দেম। এবার হয় সবারই সাথে প্রত্যেকে সবাই নিজের মুখ বুঝে বুঝে আছে, নিজের গিয়ে রাত্রাবেলায় বালিশ ভিজিয়ে ফেলছে কেঁদে, বাট কেউ কাউকে বলতে পারছে না বেসিক্যালি যে কি হচ্ছে, বা কেউ কাউরির হেল্প সিক করতে পারছে না, কেউ কাউরির পাশে থাকতে পারছে না এই জার্নিটাই যেখানে তারা ওভারকাম করবে জিনিসটাকে। এবং একজনের পাশে থাকাটা খুব হেল্প করে। কারোর পার্টনার যদি সাপোর্টিং হয়, কারোর যদি প্যারেন্ট সাপোর্টিং হয় তাহলে তো খুবই ভালো, বাট সেটা যদি নাও হয় তাহলে দ্য লাস্ট অপশন ইজ দ্য ফ্রেন্ড সার্কেল, ফ্রেন্ড গ্রুপ। এবার সেখান থেকেও কোনো প্রপার সলিউশন আসে না। আমাদের বাড়ির লোকও যে সবসময় আমাদেরকে বোঝাতে সমর্থ হয় সেটাও না, বা আমরা এমন সম্পর্কও যে সবসময় বাড়ির লোকের সাথে তৈরি করতে পারি, মা বাবার সাথে স্পেসিফিক্যালি, যে আমরা গিয়ে তাদেরকে সব কথা বলবো। বলে তো মুখে সবাই যে না আমরা বন্ধুর মতোই মিশি ছেলের সাথে, কেউ মেশে না বন্ধুর মতো ছেলের সাথে, ঠিক আছে। হাজারে একজন মিশতে পারে, 10,000-এ একজন মিশতে পারে, বাকিরা মিথ্যেই বলছে। তো এবং হুইচ ইজ নট রং, মানে আমি বলছি না সবসময় বন্ধুই হতে হবে, বা মানে প্রত্যেকটা জেনারেশন ওয়াইজ প্যারেন্টিং স্টাইলও চেঞ্জ হয়েছে। তো এবং যারা যে ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, যারা যেরকম ভাবে তাদের লাইফটাকে দেখে এসছে, তারা চেষ্টা করে অ্যাটলিস্ট আমি কি এমন ভাবে করে দিতে পারি আমার ছেলেকে যে সে সেইটার অ্যাবাভে যাক আর কি, সে সেটার পরের থেকে স্টার্ট করুক। এবং তুই ধর এই সময়টায় কি হতো, এই সময়টায় আমাদের ধর আমার সঙ্গে চিঠি লেখার সেই চলটা ছিল, তো সেখানে যদি বাড়িতে কেউ চিঠি ধরে ফেললো, বা তুই যদি একটা নর্মাল কাউকে ধর কোনো একটা মেয়েকে প্রপোজাল ওকে দিস, তো মানে না তো মেয়েটা রেডি কিভাবে সেটাকে হ্যান্ডেল করতে হয়, কারণ সে জানে না, তার বাবা মা তাকে শেখায়নি, এগুলো ট্যাবু করে রেখে দিয়েছে থ্যাঙ্কস টু আওয়ার অ্যারেঞ্জ ম্যারেজ সিস্টেম। এটা আলাদা ব্যাপার, ছেড়ে দিই, আগের দিনই কথা হচ্ছিল আমাদের এটা নিয়ে। তো এবং মেয়েটা জানে না কিভাবে সেটাকে নিয়ে হ্যান্ডেল করবো, এবং তোর বাড়িতে যদি তো ধরা পড়ে, তো সেটাকে তোকে একটা সেই কি বলবো, তুই একটা বিশাল ভুল করে ফেলিস, তুই একটা বিশাল পাপ করে ফেলিস, তাই এটা তোর ফিলিংস, এটাকে সেই সেভাবে কেউ দেখবেই না। এবং আমাদেরকে এটাই বোঝানো হয় বা বলা হয় যে এটা প্রেম করার বয়স না। কাইন্ড অফ ট্রু, আই এগ্রি, বাট কেউ যদি করে ফেলে দেন হোয়াট টু ডু, ঠিক আছে, সেটার কোনো জবাব নেই আর কি। তো মানে এখন পড়াশোনা করার বয়স, যতক্ষণ না অবধি বেসিক্যালি তুমি পাচ্ছ একটা বড় মাপের কলেজ এবং সেখানেও বড় মাপের চাকরি,
মানে যতক্ষণ তুমি না টাকা কামাতে শুরু করছো, তোমার প্রেম করার বয়সই না, তুমি টাকা কামাতে শুরু করো, দেন তোমার বিয়ের বয়স হয়ে গেছে, আবার এখন আর প্রেম করে কি করবে? তো প্রেম করার কোনো বয়স হয় না, ওই জন্য প্রেম সবাই করছে। 6 থেকে 60 বছর, 60 কি 80 বছর সবাই করছে, তো বয়স নেই যেহেতু সবাই করছে, খুব ভালো কথা। বাট এই এই সময় একটা যেটা আর কি টিনেজ লাভের ফেলিয়ারের জায়গা থেকে তাদের উদ্দেশ্যে একটি শের আছে, এক ইয়ে ডর কি কোই জখম না দেখলে মেরা, আর এক ইয়ে খ্বাহিশ কি কোই দেখনে ওয়ালি হতে। এবারে এখান থেকে আসি হচ্ছে যৌবনে, যেটা আমাদের একদম ঢলছেই না অনেকের আর কি, চলেই যাচ্ছে যৌবন। তো যাই হোক। ইয়াং অ্যাডাল্ট, পড়াশোনা শেষ করতে করতে 4 বছর, 2 বছর, 6 বছর আমার চলে গেছে, আমি আমার কথা বলছি। তো সেখানে কি হয়েছে, দৌড়াতে হয়েছে যে হ্যাঁ ব্যাচেলার্স হয়েছে, তারপর মাস্টার্স এর জন্য এন্ট্রান্স পরীক্ষা দাও, দৌড়াও, সেটার জন্য প্রিপারেশন করো, একটা কলেজে ঢোকো, সেখানে ভালো রেজাল্ট করো, ততদিনে মাস্টার। আমাদের দেশে তো জানিস তো আবার মানে বেশি পড়াশোনা করলে চাকরি কম হয় এখানে, আমাদের দেশে। হুম, তো তোর মানে কম হয়ে যাবে তোর চাকরির পাওয়ার চান্সটা। তো সেখানে আরো বেশি মারপিট করে একটা চাকরিতে ঢোকা, এবং সেখানেও গিয়ে প্রচন্ড পরিশ্রম করা প্রথমে। কারণ তুই ধর তোকে তো এগিয়ে যেতে হবে খুব কম সময়ের মধ্যে, তুই এতদিন পড়াশোনার জন্য সময় নষ্ট করে দিয়েছিস, তো তুই কোনো কিছু দেখছিস না এবার। কারণ তোকে ছোট থেকে তাই শেখানো হয়েছে যে তোকে তো হুম, ফ্যামিলির দায়িত্ব নিতে হবে। ধর হুম, তোর সেই সেই মানে সেই মুহূর্তে যে গার্লফ্রেন্ড, সেই মুহূর্তে বাবা মা যাচ্ছে, বাবা হয়তো তোর রিটায়ার করে গেছে, মা রিটায়ার করে গেছে, তো সেক্ষেত্রে তোকে কি করতে হবে, যে তোকে তোকে এবার ভাগটা সামলাতে হবে। তো এখান থেকে দৌড়াচ্ছিস পাগলের মতো, কোনো দিকে তাকাচ্ছিস না, তাই তো তোর মনে হচ্ছে যে তুই এদের জন্য করছিস, ঠিক আছে, হয়তো তুই মন থেকে তুই তাই করছিস, কিন্তু হঠাৎ করে দেখবি এই লোকগুলোই, যে লোকগুলো তোকে বলতো দৌড়া দৌড়া দৌড়া, তারা বলবে আরে তুই এত দৌড়াচ্ছিস কেন, থাম এবারে, আমাদেরকে তো দেখছিসই না তুই। যে প্যারেন্টসরা বা যারা ছোট থেকে এটা প্রিচ করে এলো, এটাই বলে এলো যে তোকে পড়তে হবে এবং টাকা কামাতে হবে, পড়তে হবে, ভালো কলেজে যেতে হবে, বড় চাকরি পেতে হবে, টাকা কামাতে হবে, টাকা কামাতে হবে, এন্ড গোল কি বেশি টাকা কামাতে হবে, দেন এইটা এই বয়সটা এসে অ্যাকচুয়ালি লোকে টাকার পিছনেই দৌড়াতে শুরু করে। এবং তখন বাকিদের মন্তব্য হয় এটা যে তুই টাকার পিছনেই দৌড়াচ্ছিস, তুই ফ্যামিলিকে দেখছিস না, তুই বাকি রিলেশনশিপকে ভ্যালু করছিস না। ছোট থেকে আমাকে এটার জন্যই প্রোগ্রাম করা হয়েছে, আমি সেটাই তোমাদের দোষ দিচ্ছি না যে ঠিক আছে তুমি জানো এরকমই কাট থ্রোট মার্কেট, এবার আমার প্রোগ্রামিং যা হয়েছে আমার আউটপুটও তাই হবে, আমি আজকে ওই জন্য টাকার পিছনেই দৌড়াচ্ছি। তাই আমাকে আজকে এসে আবার বলা হচ্ছে যে আমার কাছে এই স্কিলস গুলো নেই যেখানে আমি আমার পরিবারের সাথে আবার আগের মতো কথা বলতে পারছি, বা আমি ওই এসে আমার আত্মীয় স্বজনের সাথে মিশতে পারছি। তো সেই একমুখীকরণের জন্য দায়ীও আমাদের ওই শৈশব, ওই কিশোর অবস্থায়, যেখানে আমাদের এই কম্পিটিশন কম্পিটিশন কম্পিটিশন, অলওয়েজ আমাদেরকে কম্পিটিশনের মধ্যে রাখা হয়েছে। তো তোর প্রেমিকা আছে, সেক্ষেত্রে তোর গার্লফ্রেন্ড আছে একটি, এবং তোকে কি করতে হবে, যে বয়স পেরিয়ে যাচ্ছে, এবার তোকে বিয়েটা করতে হবে। তার জন্য তোকে একটা ভালো ইনকাম লেভেল তৈরি করতে হবে একটা, কারণ তোর সেটা মানে সংসারটা চালানোর জন্য তোকে তো পয়সা খরচ করতে হবে না। আমাদের তো এক্সপেকটেশন তো এটাই ধরা হয় যে মেয়েরা জাস্ট কন্ট্রিবিউট করলে সেটা তোর লাক, এটা তোর দায়িত্ব নয়, এটা তোর লাক, এটা তার তোর লাক যে হ্যাঁ সি ইজ এ গুড গার্ল। কিন্তু তোর দায়িত্বটা হচ্ছে তোকে সংসারটা চালাতে হবে, টাকা পয়সা রোজগার হুম, করতে। তো সেটা করতে গেলে কি হয়, তুই পাগলের মতো দৌড়াচ্ছিস, পাগলের মতো দৌড়াতে হুম, হলে কি হবে, যে সময় দিতে পারছিস না। হঠাৎ করে তুই একটা দুম করে, যেটাকে বামার বলে ইংরেজিতে, কমপ্লেন শুনতে পেলি যে এই তুই তো সময় দিচ্ছিস না কাউকে আর, তাই না? হুম, এবং সাডেনলি দেখা গেল যে সে তোকে ছেড়ে চলে গেল, হঠাৎ করে রিলেশনশিপটা ভেঙে গেল, সেটা যে কারণেই হোক, অনেক অনেক কিছু কারণেই হতে পারে। এরপরে কি হবে, এরপরে তোর মনে হলো যে এই, আমি তো এর জন্যই এত খাটছিলাম, এবার আমি আর কি করব। তারপর তোর মনে হলো যে হ্যাঁ ঠিক আছে, বাবা মা আছে, বাবা মার জন্য পরিশ্রম করি। এবার আমাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, ধন্যবাদ পশ্চিমবঙ্গের, যে পশ্চিমবঙ্গে তো চাকরি নেই, তুই বাইরে গিয়ে চাকরি করছিস, ধর আমি তুই সবাই। তো সেক্ষেত্রে বাবা মা হঠাৎ করে বলতে শুরু করলে এই ঘরের কাছে আসার চেষ্টা কর, আমরা তো বুড়ো হচ্ছি, এবার তুই ঘরে গিয়ে যাবিটা কি করে, ওরকম ভাবে তোর কাছে কোনো অপশন নেই। হঠাৎ করে আজ মনে হয়ে গেল যে ঘরে গিয়ে চাকরি, তো ঘরে গেছে কি করে আছে। তো তোর হুম, আবার নিজেকে ফেলিয়ার হতে মনে করলো, যে আমি রিলেশনশিপটার জন্য চেষ্টা করলাম চাকরি করে তাড়াতাড়ি ঢুকে যাওয়া, নিজের স্বপ্নগুলোকে ছেড়ে দিয়ে, সেটা হুম, পারলাম না। বাবা মা কাছে ডাকছে এখন, সেটাও পাচ্ছি না।
তাহলে আমি কি করছি জীবন? এটাও আমাদের সাথে একটা মোহভঙ্গ হয়, সেটা আমি কারোর সাথে বেশি কারোর সাথে কম, ডিপেন্ডিং অন দা সিচুয়েশন। যে আমাদের ছোট থেকে যে একটা স্ক্যাম বিক্রি করে আসা হচ্ছে যে মাধ্যমিকটা খুব বড় পরীক্ষা, মাধ্যমিকটা ভালো করে দিয়ে দে তারপর লাইফ সেট। উচ্চ মাধ্যমিকটা বিশাল বড় পরীক্ষা, এটা হচ্ছে একদম মেন পরীক্ষা, এটা একটা ভালো রেজাল্ট কর দেন লাইফ সেট, পুরো মজা। ঠিক আছে, দেন বললো যে না ইঞ্জিনিয়ারিং এ ভালো সিজিপিএ নিয়ে আয়, একটা ভালো প্লেসমেন্ট পেয়ে যা, দেন লাইফ সেট। আমি বলছি যে সব কটা ক্রাইটেরিয়া ম্যাচ করে গেছে, ঠিক আছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, জয়েন্ট এন্ট্রান্স হোক, ইঞ্জিনিয়ারিং হোক, খুব নামি দামি কোম্পানিতে চাকরি করছে, তার লাইফ কি সেট হয়েছে তাকে গিয়ে একবার জিজ্ঞেস করা হোক যে সে কতটা মনে করছে, বা কজন, কেউ একজন বলতেই পারে তার সেট হয়েছে, গুড ফর হিম, বাট কজন, আমি যদি 10,000 জনকে জিজ্ঞেস করি কজন বলবে যে তারা মনে করছে যে হ্যাঁ দে হ্যাভ ফিগার্ড ইট আউট, দেয়ার লাইফ ইজ নাও সেট। তাহলে লাইফ যখন কোনোদিনই সেট হবার না, ইট ইজ এ কনস্ট্যান্ট জার্নি অফ ডিসকভারি, দেন আমরা এরকম কেন একটা ড্রিম সেল করার চেষ্টা করি যে এই স্টেপ, এরপরে এই স্টেপ, এটা হলেই এই হয়ে যাবে, ওটা হলেই ওই হয়ে যাবে, যেখানে আমরা প্রত্যেকেই পয়েন্ট অফ আনসার্টিনিটির মধ্যে আছি, আমরা জানি না অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেয়ার ইজ সো মাচ উই ক্যান ডু অনলি, কারণ আমাদের হাতে সবকিছু নেই। আমার দেশের ইকোনমি কালকে ধসে গেলে সেটাও আমার হাতে নেই, আমার কোম্পানি কালকে উঠে গেলে সেটাও আমার হাতে নেই, আমার চাকরিতে স্টে অর্ডার চলে এলে সেটাও আমার হাতে নেই, আমার মা বাবা হসপিটালাইজড হয়ে গেলে সেটাও আমার হাতে নেই। তাহলে আমার হাতেই যখন কিছু নেই, তাহলে অ্যাটলিস্ট আমি যে কয়েকটা দিন বাঁচবো, সেই কয়েকটা দিনও কি আমি ওই ডিপ্রেশনটা নিয়েই বাঁচা আমার পক্ষে বেশি যুক্তিযুক্ত, নাকি আমি অ্যাটলিস্ট যে কয়েকটা দিন বাঁচি সে কয়েকটা দিন আনন্দ করে বেঁচে নিই, যেদিনকে দুঃখ আসবে সেদিনকে আমি দুঃখকে ট্যাকেল করার কথা ভেবে নেবো, দ্যাট ইজ এ প্রবলেম ফর অ্যানাদার ডে। তো এই এই জায়গা থেকেই আমার মনে হয় যে এই যে মোহভঙ্গটা স্টার্ট হয় ফার্স্ট যৌবনে এসে, যেখানে আমরা বহু বছরের রিলেশনশিপকে ভেঙে যেতে দেখি, যেখানে আমরা আমাদের যেটাকে ড্রিম জব ভেবেছিলাম বা যে জবের জন্য আমরা এত কিছু পড়াশোনা করেছিলাম, সেটার আসল নগ্ন সত্যটা সামনে আসতে দেখি, যে সেটার অ্যাকচুয়ালিটিটা কি, আর সেটা কতটা ফুলফিলিং আমাদের জীবনে, আমরা নিজের জীবনে কতটা হ্যাপি আছি, আমরা কতটা ফুলফিলড মনে করছি নিজেদের জীবনটাকে। এইসব জিনিসগুলো আমরা প্রথমে মোহভঙ্গ গুলো হতে শুরু করে হচ্ছে আমাদের যৌবনে এসে। আমি তো এটা তাও তাদের কথা বললাম যারা অ্যাটলিস্ট এরকম কিছু একটা অ্যাচিভ করেছে যেটা তারা মোটামুটি ভেবে চলছিল, যারা সেটাও করতে পারেনি তারা আজ অব্দি ব্যর্থতার পাহাড়ের নিচেই তারা আজ অব্দি চাপা পড়ে আছে, তারা নিজেরা আজ অব্দি সেই হীনমন্যতাটার থেকেই বেরোতে পারেনি। আমরা নিজেরাও কোনো না কোনো হীনমন্যতা নিয়ে চলি মনের মধ্যে, বাট তাদের হীনমন্যতাটা আরো বেশি প্রবল। এবং দুঃখের বিষয় হচ্ছে যে টিনেজ বা তার আগের যদি কেউ এই ভিডিওটি দেখছে এবং শুনছে, তো তাদের জন্য একটি দুঃখের খবর রয়েছে যে প্রবলেম কিছু কমবে না, বাড়বে। তো আমার বয়স হতে চললো 30, তো আমি বিশ্বাস করি আমি এই যৌবনের যে এজটা আমি একদম তার মিডিলটাতেই আছি। তো আমি কোনো কিছু আমি বেটার হতে দেখতে পাইনি। হ্যাঁ, অবভিয়াসলি টাকা ইনকাম করা শুরু করে মানুষ, একটা নিজের সংসার শুরু করে, বাট যে ওল্ডার প্রবলেমস গুলো ছিল, যে ক্রাইসিস গুলো ছিল, সেগুলোকে পিছনের দিকে সরিয়ে রেখে নতুন ক্রাইসিস চলে আসে এবং আমরা সব ক্রাইসিস গুলোকে ঝুড়িতে করে সাজিয়ে বসে থাকি। এবং কারণ আমাদের ঘাড়ে রেসপন্সিবিলিটি আছে, আমরা এই ক্রাইসিস গুলোকে নিয়ে ভাবারও আমরা সময় পাই না, আমরা একটা রোবোটিক মোডে চলতে থাকি, জাস্ট ডে টু ডে লাইফে কাজ করতে থাকে, মানডে টু ফ্রাইডে। উইকেন্ডে কেউ যাই হোক রিক্রিয়েশনের জন্য মদ খেয়ে আউট হয়ে পড়ে থাকবে, কেউ গিয়ে বার পাবে ডান্স করে আসবে যাদের মাইনে বেশি। এখান থেকে আমরা কি কি হবে এরপর? তোর রিলেশনশিপে এবার তুই একটু এগোলি, একটু এগোলে কি হবে যে তোর দেখা যাবে যে হ্যাঁ তুই তো মোটামুটি সবকিছু হারিয়েছিস, তারপরে আরেকটা জিনিস তুই হারাবি, সেটা হচ্ছে তোর সম্মান। তো এরপরের ফেজটা কি হয়, একটা দেখা গেল আমাদের ইন্ডিয়ায় যেটা হয়, তো একটা সোসাইটির চাপে এত কথাবার্তা শুনে সবকিছু করে বিরক্ত হয়ে তুই বলে ঠিক আছে, তোকে সবাই বোঝাতে শুরু করবে না না এগিয়ে যাওয়া যায়, কোনো অসুবিধা নেই, এরকম করে তুই একটা বিয়ে করে ফেললি, আর জোর করে লাভ ম্যারেজ করে তুই একটা বিয়ে করে ফেললি মনের সাথে লড়াই করে। তো সেখানে কি হলো যে দেখা গেল যে ডিভোর্স হয়ে গেছে, বা অবি যদি ব্রেকআপটাকেও টেনে আনি, ঠিক আছে, তো একটা জিনিস, ছেলে হওয়ার এটা একটা মেজর ইস্যু এই মুহূর্তে মানে সমাজে। সব থেকে বেশি এফেক্টেডও তুই হলি, সব থেকে বেশি ব্লেমও তোকেই দেওয়া হবে যে তুই রিজাইন ছিলিস, তুই সময় দিতে পারিসনি হয়তো, তুই তার জন্য প্রেজেন্ট থাকতে পারিসনি হয়তো, যার জন্য যে রিলেশনশিপটা নেই বা তোর বিয়েটা ভেঙে গেছে।
এবং তুই যদি এটা আমি টেস্ট করেছি ভাই, এটা আমি লাইফে টেস্ট করে দেখেছি। যদি আরেকটা মেয়েকে কি জিজ্ঞাসা করে যে এই সিচুয়েশনটায় কি করা উচিত, অ্যাজ এ বন্ধু ধর তোর কেউ একটা আছে, সিনিয়র দিদি আছে, সে বলে না না তুই ঠিক করছিস, ডিগনিটিটা রাখবি, একটা মেয়ের ডিগনিটি রক্ষা করা তোর দায়িত্ব, তোর ডিগনিটি রক্ষা করা কিন্তু কারোর দায়িত্ব না। To be a ideal man, you have to lose everything you have, and then also no one will come and praise you. तो যাই হোক, এটাই यही दस्तूर है समाज का, क्या कर सकते हैं। वो बिक चुका था गालिब जब हम खरीदने के काबिल हुए, जमाना बीत गया अमीर होते होते। তো যারা খুব স্ট্রাগলের মধ্যে দিয়ে অনেক কিছুর পর এসে একটা ফিনান্সিয়াল স্টেবিলিটি অর্জন করে, তখন আর তাদের কাছে ওই স্বপ্ন পূরণের পর্যায়টাও থাকে না, কারণ তাদের ঘাড়ে তখন অন্য জিনিস চলে এসছে। তাদের বৃদ্ধ মা বাবার রেসপন্সিবিলিটি, তাদের বউ বাচ্চার রেসপন্সিবিলিটি, সংসার চালানো, বাড়ির ইএমআই চোকানো, গাড়ির ইএমআই চোকানো, এই সকল জিনিসের মধ্যে তাদের অপূর্ণ যে স্বপ্ন, যেগুলো তারা শৈশব এবং কৈশোর অবস্থা থেকে রেখে দিয়েছিল, যখন তারা বড় হবে, চাকরি পাবে, সেই স্বপ্নগুলো পূরণ করবে, সেই স্বপ্নগুলোরও শরীর সমাধি হয়ে যায়। এই সব লড়াই, মানসিক লড়াই করতে করতেই আমাদের 20 থেকে 40-এর এই এজটা পেরিয়ে যায়। এবং তারপরে আমাদের আসে যে 40+এ, যে তখন হয় তোর একটা মানে যদি তোর বিয়ে টেকে আর কি, সেখানে বা তুই আবার দ্বিতীয়বার বিয়ে করে, যাই হোক, যে হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ, অলরেডি তুই ভেঙে গেছিস অনেক ক্ষেত্রে, কিন্তু তোকে তো, তুই ছেলে তো সেক্ষেত্রে তোকে বাকেল আপ করতে হবে, তোকে সেখানে শক্ত থেকে আবার এগিয়ে যেতে হবে। দেখা গেল তোরও একটি ছেলে আছে সেখানে, তোরও একটা ছেলে আছে সেক্ষেত্রে 40 থেকে 60-এর যে পর্যায়টায়, সেখানে তুই কিন্তু আর নিজের জন্য বাঁচছিস না, ওটা কিন্তু সমাজের আছে যে কেউ কিন্তু নিজের জন্য বাঁচছে না। সে সময় কি ছেলেকে তুই যতটা সম্ভব ভালো এডুকেশন, যতটা সম্ভব ভালো খাওয়া দাওয়া, তার যেটা চাই সবকিছু তুই দেওয়ার চেষ্টা করছিস। এবং এখানে একটা রোল রিভার্সাল হচ্ছে, তুই যেমন তোর বাবার উপর রাগ করছিস, দেখছিস তোর ছেলেও তোর উপর রাগ করছে, কারণ তুই অনেক জায়গায় আবার ফেল করছিস। তুই দেখতে পাচ্ছিস তোর ছেলেও সেম ফেজ গুলোর মধ্যে দিয়ে যাচ্ছে, অথচ তুই কিছু করতে পারছিস না, কারণ তুই তো জানিস না। তা তুই তোর বাবাকে এই সময় বুঝতে শুরু করিস যে হ্যাঁ বাবার এই জায়গায় ছিল। মিড লাইফ ক্রাইসিস তো এই সময়টার থেকেই আসে বেসিক্যালি। তো এমন কিছু ড্রাস্টিক ডিসিশন তারা নিয়ে ফেলে, যেটা আর কি খুব হেভিলি এফেক্ট করে আর কি তাকে এবং তার পরিজনদেরকে। আপ আনটিল 40 আমি বলবো যে সামহাউ আমরা একটা কিছু পাওয়ার আশায় দৌড়ে গেছি, মানে তার সেই দৌড়ের মধ্যে আমাদের কাছ থেকে জিনিস জিনিস হারাতে হারাতে গেছি, কিন্তু আমরা দৌড়াতে থেকেছি। 40-এর পর এসে আমরা একটু স্তম্ভিত হয়ে যাই, একটু দাঁড়িয়ে পড়ি। অনেকে দৌড়ে চলে ঠিকই, বাট আমি তাও যদি একটা মেজরিটি নিয়ে চলি, যে অনেকেই একটু স্তম্ভিত হয়ে যায়, একটু থেমে যায়, যে তারা এটা ইন্ট্রোস্পেক্ট করা স্টার্ট করে দেয়, তারা একটু বা মানে রেট্রোস্পেক্টিভে দেখা স্টার্ট করে যে কি করলাম কি করলাম না, এবং আমি মানে যে ভুলগুলো করেছি বা আমি যে ডিসিশন গুলো নিয়েছি পাস্টে, সেগুলোকে বেশি রিগ্রেট করা স্টার্ট করে। এবং তারা একটা বার্ন আউট ফেজের মধ্যে দিয়ে যায়। আমি অলরেডি জীবনের অর্ধেকটা, তো অর্ধেকের ওপর আমি কাটিয়ে এসেছি, আমি করেছি বহু কিছু, বাট এটার থেকে মিনিংফুল আউটকাম কি, মানে আমি হ্যাপি, এই কোশ্চেনটা করা স্টার্ট করে। অনেকে আগের থেকেই করা স্টার্ট করে, বাট আমি বলছি ইন জেনারেল ম্যাক্সিমাম লোক এই বয়সে এসে থামে এবং থেমেই কোশ্চেনটা করা স্টার্ট করে, যারা এতদিন দৌড়াচ্ছিল। এবং যখন সেটা চিন্তা করতে বসে, তখন তার কাছে উত্তর থাকে না কোনো খুব একটা। এবার এই উত্তর যখন থাকে না, তখন সে বলে যে আমি যে পরে যে জিনিসটা করছি বা ফিউচারে যে জিনিসটা করতে চলেছি, আহ, বা আমি যে স্মল টাইম গোল আর এগোচ্ছি, যে গোলগুলো সেট করছি, সেগুলোও কি আমাকে মিনিংফুল কিছু প্রোভাইড করতে পারবে? যদি আমি এতদিনে কিছু মিনিংফুল না গেন করতে পেরেছি এই বাকি যে টাইমটা এটার থেকে, তাহলে কি গ্যারান্টি যে এটার থেকেও পারবো? তো এই যে কি পেলাম এখনো অব্দি জীবনে, এই স্টেটটাই আমরা আস্তে আস্তে রিচ করা শুরু করি। তো যেটা আলটিমেটলি পরিণতি পাই গিয়ে বার্ধক্যে। বিগার টার্মে যদি আমাকে বলতে হয় যে জীবনের উদ্দেশ্য খোঁজা, যেটাকে আমরা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস বলছি, যে যা স্পিরিচুয়াল বিলিফে মানে আর কি, সব জায়গাতে মোটামুটি এটাই লাইফের মেন ক্রাইসিস হিসাবে ধরে থাকা হয় আর কি। ফিলোসফিক্যাল হোক স্পিরিচুয়াল হোক, মেন ক্রাইসিস লাইফের এটাই ধরে রাখা হয় যে
হোয়াট ইজ দ্য গোল অফ লাইফ, জীবনের উদ্দেশ্যটা কি। তো এবার এটা তো সব থেকে বড় ক্রাইসিস, এটা আসারই ছিল। প্রবলেমটা হচ্ছে এটাকে ট্যাকেল করার জন্য যে ফিজিক্যাল এবং মেন্টাল কন্ডিশনে একটা মানুষের থাকার কথা, একটা পুরুষের থাকার কথা, সেই জিনিসটাকে সে হারিয়ে নিয়েছে অলরেডি আর কি, এই এতটা অব্দি জার্নি করতে করতে এসে, এতটা পথ পেরিয়ে এসে। আমরা দেখেছি অনেক বেশি ডিভোর্স হয়, এই টাইমে এসেও ডিভোর্স হয়, ছেলে মেয়ের সাথে বনিবনা হয় না, একটা কলহের আবহ তৈরি হয় কখনো কখনো, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সব থেকে বেশি আমাদের যে প্রচলিত কথা রয়েছে আলুর দোষ, ঠিক আছে, তো এই 40 পুরুষদের খুব বেশি আলুর দোষ দেখতে পাওয়া যায়। তো এটার একটা কারণ তো হরমোনের, ঠিক আছে, আমি ঠারাক মেনেও নিলাম। আরেকটা কারণ এটাও যে তারা ইমোশনাল অ্যাভেলেবিলিটি পায় না তাদের পরিবারের কাছ থেকে, কি স্ত্রীর কাছ থেকে, কি ছেলের কাছ থেকে, মেয়ের কাছ থেকে। দে আর বিকামিং মোর অ্যান্ড মোর লোনলি, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট দে আর অলসো বিকামিং মোর অ্যান্ড মোর, আমরা যেটাকে জেনজি ভাষায় বলবো, ইজ বিকামিং এ উইয়ার্ডো। তো সেই জিনিসটা আর কি। এই বয়সটাতে তুই প্রথমবার আই থিঙ্ক রিয়েলাইজ করিস যে only women and puppies and babies are being loved unconditionally. A man is always loved with টার্মস অ্যান্ড কন্ডিশন আর কি। হ্যাঁ, হ্যাঁ, এটাও একটা খুব তো জীবনের তুই কঠোর বাস্তব যতক্ষণ যে অ্যাজ লং অ্যাজ এ ম্যান ইজ প্রোভাইডিং, হি ইজ দ্য ম্যান। আদারওয়াইজ না, তুই দেখবি মানে রিটায়ারমেন্টের পরেও যদি দেখিস যে কি হয় না, দেখা যায় যে বাড়িতে মানে যারা ম্যান অফ দ্য হাউস ওদের গুরুত্ব কমে গেছে, কেউ পাত্তা দিচ্ছে না খুব একটা, কারণ সে আর প্রোভাইড করছে না সেরকম ভাবে, তাই না? তো এটা একটা খুব বাস্তব সত্য, মানে এটা বলে যে মানুষ সমাজটা পশু সমাজের থেকে একটু আলাদা। যেমন বুড়ো সিংহকে মেরে ফেলে, যার যেটা নিজের প্রাইড হয়, যেটা নিজের দল হয়, তাকে বুড়ো সিংহকে মেরে দেয়, তো কারণ সে বার্ডেন। সেরকম ভাবে এখানে আস্তে আস্তে তুই বুঝতে শুরু করিস যে হ্যাঁ, আমার আর কোনো ভ্যালু নেই, আমার ভ্যালু কমতে শুরু করে, তখন তুই খিটখিটে হয়ে যাচ্ছে, আরো বাজে এরকম একটা সেই রাগি হয়ে গেছে। শান্ত হয়তো সারা জীবন লোকটা শান্ত, তো রিটায়ারমেন্টের পর থেকে প্রচন্ড রাগি হয়ে গেছে ওটা। তো ওটা একটা শের আছে যে एक उलझा हुआ किरदार हूं मैं, लोग समझते हैं कि समझदार हूं मैं, खोया रहता हूँ खुद की ही तलाश में, ये कैसा तलबदार हूं मैं। আমি এটা আমার দাদুকে জিজ্ঞাসা করেছিলাম যে তোমার এখন কি মনে হয় মারা যাওয়ার 2-3 বছর আগে, যে ভাই যে আমার কি হবে, আমাকে তো ফেলে দিয়ে চলে যাবে না, আমি তো সবাইকে দেখতে পাবো শেষ অব্দি, আমার মৃত্যুটা কিরকম হবে, আমাকে কেউ কেউ মনেও রাখবে, এই একটা আনসার্টেনিটির মধ্যে দিয়ে তুই হসপিটাল বেডে যাস, তুই আস্তে আস্তে শেষ হয়ে যাস আর কি। তো এটাই হচ্ছে একটা এভারেজ ইন্ডিয়ান মেনের লাইফ। এই শায়ারিটা খুব চলে যে আব নিকল আও আপনে আন্দর সে, ঘর মে সামান কি জরুরত है। ছেলেদেরকে ওইভাবেই ট্রিট সারা জীবন করা হয়, তো ওইভাবেই আমরা ট্রিটেড হই, আর একটা সময় শেষ হয়ে যায়। जिस्म आराम की तलाश में और हालात पैसों की तलाश में, दिमाग सुकून की तलाश में, दिल अपनों की तलाश में, এই করে আমরা জীবনটা শেষ বেলায় শেষ করে ইতি টেনে যবনিকাপাত করে এই জগৎ থেকে চলে যাই।